শুভেচ্ছা দর্শক, সকলকে আমন্ত্রণ জানাচ্ছি প্ল্যানেটারি হেলথ একাডেমি সুরক্ষায় প্রতিদিনের আজকের আয়োজনে। দর্শক, আমরা যারা কর্মক্ষম, যারা কোনো না কোনো পেশায় যুক্ত আছি, তাদের দিনের একটা বিরাট অংশ কিন্তু কাটে আমাদের কর্মক্ষেত্রে। এই কর্মক্ষেত্রে আমরা কী ধরনের জীবনযাপন করছি, কী ধরনের জীবন আচরণ করছি, সেটা কিন্তু নির্ধারণ করে দেয় আমাদের অসুখ বিসুখের ধরনও। আজকে আমরা কথা বলবো কর্মক্ষেত্রে ডায়াবেটিস প্রসঙ্গে। এবং এই বছর যে বিশ্ব ডায়াবেটিস ডে ছিল, সেখানে কিন্তু কর্মক্ষেত্রে কী ধরনের জীবনযাপন করলে আমরা আমাদের ডায়াবেটিসের যে ঝুঁকি আছে সেটা নিয়ন্ত্রণ করতে পারবো, সে বিষয়ে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে। আমাদের আজকের আলোচ্য বিষয় কর্মক্ষেত্রে ডায়াবেটিস, সচেতনতা ও প্রতিরোধ। এ বিষয়ে কথা বলার জন্য দুজন বিশেষজ্ঞ আমাদের সাথে যুক্ত হচ্ছেন। আমাদের সাথে আছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ ফারুক পাঠান। তিনি ডায়াবেটিস, থাইরয়েড ও হরমোন রোগ বিশেষজ্ঞ, বারডেম জেনারেল হাসপাতাল, এবং তিনি পরিচালক, বারডেম একাডেমি। আমাদের সাথে আছেন ডাক্তার নাজমা আক্তার। তিনি ডায়াবেটিস, থাইরয়েড ও হরমোন রোগ বিশেষজ্ঞ, সহযোগী অধ্যাপক, এন্ডোক্রাইনোলজি ও মেটাবলিজম বিভাগ, মার্কস মেডিকেল কলেজ হসপিটাল। ডক্টর ফারুক পাঠান, ডক্টর নাজমা আক্তার, দুজনকে স্বাগত আমাদের। ধন্যবাদ আপনাকে। আমরা ডক্টর ফারুক পাঠান, আপনাকে একটু শুরু করতে চাই যে এবছর ওয়ার্ল্ড ডায়াবেটিস ডে যেটা পালন করা হয়েছে বিশ্বব্যাপী, সেখানে কর্মক্ষেত্রে ডায়াবেটিসের প্রসঙ্গটা আলোচিত হয়েছে। কেন বিষয়টা একটু আলাদা করে ভাবনার আসলো? খুব একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় এবারকার প্রতিবদ্ধ বিষয়টা নিয়ে। তা আমরা জানি যে আমাদের অ্যাডাল্ট পপুলেশন যদি চিন্তা করি, নিয়ারলি 60% অ্যাডাল্ট পপুলেশন আমাদের। আচ্ছা। এবং বেশিরভাগই তারা কোনো কোনো কাজে জড়িত আছে। 18 বছর থেকে শুরু করে 60-65 বছর মতো কাজ করছেন, কোনো কোনো জায়গাতে তারা নিয়োজিত আছেন। এবং নিয়োজিত থাকার কারণে একটা বিরাট অংশ কিন্তু ডায়াবেটিস থাকতে পারে, অথবা ডায়াবেটিস আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকতে পারে। এটা নিয়ে মেন কথাটা। কারণ যদি কর্মক্ষেত্রে যদি আমি নিজেকে সুস্থ রাখতে না পারি, তাহলে আমার সুস্থ কর্মজীবন হবে না, সুস্থ কর্মক্ষমতা থাকবে না। তাহলে যিনি আমাকে নিয়োগ দিয়েছেন যে আমি এখানে কাজ করছি, তার ক্ষেত্রে যেখানে আমার সুস্থতা না থাকে বা কর্মজীবন বা কর্মক্ষমতা ঠিক না থাকে, তাহলে আমি যেটুকু প্রোডাকশন দেওয়ার কথা, যেটা এক্সপেকটেশন, যেটা আমার থেকে আদায় করার কথা, আমি সেটা করতে পারবো না। এবং আলটিমেটলি আমার যে প্রতিষ্ঠান সেটা লুজার হবে। এবং তাই না, আমি যখন অসুস্থ থাকবো সেক্ষেত্রে আমি কাজ করতে পারবো না, সেটাও একটা বিষয় থাকবে। তাহলে এই চিন্তা করে যে এবারকার প্রতিবদ্ধ বিষয় যে হচ্ছে যে যারা কর্মক্ষেত্রে থাকেন, কারণ আমরা তো সারাদিনে 24 ঘন্টার কথা চিন্তা করি, নিয়ারলি অনেকে 12 ঘন্টা থেকে ছোটো করে 18 ঘন্টা পর্যন্ত আমরা নিয়োজিত থাকি, কাজের ভিতরে থাকি। এবং কাজে থাকার কারণে আমরা আমাদের যে স্বাস্থ্য রক্ষার যে বিষয়গুলি আছে, বিশেষ করে সুস্বাস্থ্য রক্ষার জন্য, যেমন এখনকার দিনে তো আমার নন কমিউনিকেবল ডিজিজ, অসংক্রামক ব্যাধিগুলি আমাদের প্রধান নাম, যেমন ডায়াবেটিস, ব্লাড প্রেশার, কোলেস্টেরল হাই, লিভারে ফ্যাট, ওয়েট বেশি আছে, এগুলো তো মেন রোগ এখনকার বর্তমান যুগে। তাহলে এই রোগীগুলো যদি আমরা নিয়ন্ত্রণ রাখতে চাই, প্রতিরোধ করতে চাই, তাহলে কর্মক্ষেত্রে আমাকে সুস্থ থাকতে হবে। এই বিষয়টা নিয়ে কিন্তু এবারকার প্রতিবদ্ধ বিষয়। আমি মনে করি এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের যদি আমাদের হেলথ ইকোনমিক্সও চিন্তা করি, যদি আমার দেশের ইকোনমিক্যাল চিন্তা করি, প্রোডাক্টিভ লাইফ চিন্তা করি, তাহলে আমার এটাকে গুরুত্ব দিতে হবে অবশ্যই। সেটাই এটা সময় উপযোগী একটা বিষয়। এবং বলতে হবে যে এর মধ্য দিয়ে যেটা আপনি বললেন যে একটা বিরাট সংখ্যক মানুষকে কিন্তু আমরা একটা আমব্রেলার অধীনে নিয়ে আসতে পারছি তাদের কথা। শুধু তাই না, আপনি যদি চিন্তা করে দেখেন, আমরা যে কাজ করছি, যেটা গভর্নমেন্ট ওয়ার্কারই হোক বা হাই অফিসিয়ালি হোক, নিয়োগকর্তাই বা নিয়োগ হোক, আমরা তো বসে কাজ। এখনকার যুগ তো বলে আইটি যুগ, ইলেকট্রনিক্স যুগ। বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আমাদের পরিশ্রম কমে যাচ্ছে। যান্ত্রিক যুগ, যিনি আগে যান্ত্রিক কাজ করতেন, হাতে কাজ করতেন বা ফিজিক্যাল অ্যাক্টিভিটি করতেন, তিনি কাজ করছেন, এখন যান্ত্রিক সাহায্য নিচ্ছেন, তার ফিজিক্যাল অ্যাক্টিভিটি কমে যাচ্ছে। যিনি বসে আপনি অফিসে কাজ করছেন, সেটা কর্মচারী হোক বা কর্মকর্তাই হোক, উনি বসে বসে ডেস্ক কাজ করছেন সারাটা দিনই। এবং সেটা এখন আপনার ল্যাপটপই বলেন বা আমারও যেটা টিভি স্ক্রিনই বলেন, তখন সারাক্ষণই উনি এখানে ব্যস্ত। এবং আইটি মাধ্যমে উনি সবসময় যোগাযোগ রক্ষা করছেন, আধুনিক মাধ্যমগুলি ইউজ করছেন। ওনার ফিজিক্যাল অ্যাক্টিভিটি কম, আর সারাদিন ব্যস্ত থাকার কারণ যেটা হয়, একদিকে ফিজিক্যাল অ্যাক্টিভিটি কম, চলাফেরা কম। 2 নম্বর হলো যে উনি মানসিকভাবে একটা অস্থিরতাভাবে থাকেন, স্ট্রেসের ভিতরে থাকেন। 3 নম্বর হচ্ছে কাজের ভিতর থেকে কারণে উনি যেসব খাদ্য খাওয়া উচিত, স্বাস্থ্যকর খাবার খাওয়া উচিত, এটা উনি করতে পারছেন না। যার কারণে ওনার স্বাস্থ্যটা একটা ফিজিক্যাল অ্যাক্টিভিটি কম, আর ফিজিক্যাল অ্যাক্টিভিটি কম আমার ব্যবস্থাও নাই আমাদের অফিসগুলিতে। এবং আমরা অফিসের বাইরে যদি চিন্তা করি, সেখানে কিন্তু আমার ফিজিক্যাল অ্যাক্টিভিটি করার পার্ক নাই, রাস্তা হাঁটবেন, কোথায় হাঁটবেন, ইনডোর না গেমস কিছু নাই। আর খাদ্য বলতে আমরা বেশিরভাগ ক্ষেত্রে খাই
আশেপাশে যে দোকানগুলি আছে সেখান থেকে সেখান ফাস্ট ফুড থেকে আমরা কিন্তু খাচ্ছি, আমরা কিনছি। সেই সময় খাদ্য যে খাবারটা খাওয়া উচিত আমাদের অফিসে সেই ব্যবস্থাও নাই, যার কোন সব মিলিয়ে অস্বাস্থ্যকর খাবার, সাথে সাথে আমার কায়িক পরিশ্রমের অভাব, মেন্টাল স্ট্রেস, স্ক্রিন টাইম বেশি, আমার ঘুমের ব্যাঘাত, আনডিস্টার্বড স্লিপ, এই যে অস্বাস্থ্যকর জীবনযাত্রা, এটা আমার এই রোগগুলি হতে সাহায্য করে, সেটাই। ওয়েট বাড়তে সাহায্য করে, মেয়াদ বাড়তে সাহায্য করে। দ্যাটস ওয়াই এই জন্য কমাইতে চাই, আমাকে অবশ্যই আমার অফিস আওয়ারে সুস্বাস্থ্যকর পরিবেশ সৃষ্টি করতে হবে। নিশ্চিত করাটা খুব জরুরি। আমরা ডক্টর নাজমা আক্তার যখন এই কর্মক্ষেত্রের কথা চিন্তা করি তখন কিন্তু যেমন ডক্টর ফারুক পাঠানো যখন বলছিলেন অফিস এনভায়রনমেন্টের কথা আসে বেশি, কিন্তু আমরা কর্মক্ষেত্রের যদি আমরা বিস্তৃত একটা সংজ্ঞা চিন্তা করি তাহলে আমাদের যেসব মায়েরা বাসায় কাজ করছেন সারাদিনের জন্য কিন্তু ওটাই তার কর্মক্ষেত্র। একজন কৃষকের ক্ষেত্রে তিনি মাঠে কাজ করছেন, সেটাও কর্মক্ষেত্র। এই জায়গাগুলো কি ডায়াবেটিসের এই আলোচনার প্রসঙ্গে আসে এবং সেটার আমরা কিভাবে আরেকটু সচেতনভাবে জিনিসটাকে ইনক্লুড করতে পারি? ধন্যবাদ। অবশ্যই আমরা যদিও খুব ইগনোর করি, একজন হাউস ওয়াইফকে আমরা পেশা হিসাবে আসলে এখনো স্বীকৃতি দিতে পারিনি। তো তার কাজটাও কিন্তু তার জন্য তার কর্মক্ষেত্র হচ্ছে তার বাড়ি। এবং সেখানে কিন্তু মেইন একটা অংশ কিন্তু স্যার যেটা বলছিলেন তার কর্মক্ষেত্রে কিন্তু ওনার 24 আওয়ার্সই কিন্তু ওনাকে সার্ভিস দিতে হচ্ছে। কৃষক যিনি সেটাও তার জন্য কর্মক্ষেত্র। যে যেখানে আছে সবাই কিন্তু এই যে থিম, এই থিমের মধ্যে কিন্তু সবাই আছে। তাহলে আমরা যদি স্যার যেটা বলছিলেন অ্যাওয়ার হতে চাই, তাহলে আমাদের কিন্তু পার্সোনাল অ্যাওয়ারনেসের সাথে সাথে আমাদের কিন্তু কালেকটিভ অ্যাওয়ারনেসটা কিন্তু অনেকটা বড় ব্যাপার। শুধু আমি সচেতন হলেই হবে না, আমি যার অধীনে চাকরি করছি, হ্যাঁ, সেই এনভায়রনমেন্টটা যিনি নিয়ন্ত্রণ করছেন, হ্যাঁ, তাদেরকেও কিন্তু এই ব্যাপারে সচেতন হতে হবে এবং উদার হতে হবে। আমরা কোনো রোগীদের ক্ষেত্রে জানি অনেকেই কিন্তু ডিসক্লোজ করতে চান না যে আমার ডায়াবেটিস। উনি ভাবছেন এটা জানার পর যদি ওনারা মনে করে থাকেন যে আমি অনেক কাজের জন্য এলিজিবল না। আবার এমনও হতে পারে আমার হয়তো বা কাছে একটা প্রমোশন আছে, ওই প্রমোশনটি হবে না। অনেক জায়গায় কিন্তু আছে, হ্যাঁ, এগুলোকে কিন্তু শর্টকামিংস হিসাবে দেখা হয়। বা একটা বাইরের একটা ট্যুর আছে যেটাতে গেলে আমার একটা ট্রেনিং হতে পারতো, ওনারা মনে করছেন যে থাক, উনি অসুস্থ, উনি থাকুক, অন্য একজন যাচ্ছেন। তো এই ডায়াবেটিস মানেই কিন্তু থেমে থাকা না, ডায়াবেটিস নিয়েই কিন্তু ভালো থাকতে হবে। কারণ ডায়াবেটিসের প্রিভ্যালেন্স রেট কিন্তু এখন যে মাত্রায় বাড়ছে, তাতে কিন্তু ডায়াবেটিসকে অসুখ হিসেবে না দেখে, শুধু এটাকে অসুখ হিসেবে ট্রিট না করে একে সাথে নিয়ে একজন মানুষ কীভাবে সুস্থ থেকে তার প্রোডাক্টিভ লাইফ মেনটেন করতে পারে, এটা কিন্তু ইম্পর্ট্যান্ট। তো সেক্ষেত্রে কাজগুলো কিন্তু শুরু হবে পার্সোনাল অ্যাওয়ারনেস দিয়ে। সেটা একটা পরিবারের সাপোর্ট থাকতে হবে, আমি যেখানে কাজ করছি আমার সহকর্মীর সাপোর্ট থাকতে হবে, আমি যার অধীনে কাজ করছি তাদের সেই ডিপ্লোমেটদের সাপোর্ট থাকতে হবে। ওভারঅল আমাদের যে পারিপার্শ্বিক চিন্তা ভাবনাগুলো সেগুলো কিন্তু ইমপ্রুভ করতে হবে। তো অ্যাওয়ারনেসের কিন্তু কোনো রকমের কোনো বিকল্প নাই, তারপরে প্রিভেনশনের স্টেপগুলো স্টেপ বাই স্টেপ আসবে। অনেক ধন্যবাদ। এটি আসলে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট যে যাদেরকে আমরা চাই যে তারা সুস্থ জীবনযাপন করে জিনিসটাকে থেকে বের হয়ে আসুক, তারা তো আসলোই, কিন্তু যদি কারো ওরকম নাই সম্ভব হয় তাহলে সে যাতে এর কারণে বৈষম্যের শিকার না হয়, তার সম্ভাবনাটা যাতে না কমে যায়, এ ব্যাপারে কিন্তু সকলের একটা সচেতন অংশগ্রহণ সেখানে জরুরি। অনেক ধন্যবাদ ডক্টর নাজমা আক্তার। আমরা ডক্টর ফারুক পাঠান, আমরা এই যে ডায়াবেটিসের যে প্রসঙ্গ, যদি কর্মক্ষেত্রের জায়গাটা আসি, যে অফিস আওয়ারে অনেকে থাকছে, আমরা যদি শহর কেন্দ্রিক প্রথমে একটু আলোচনা আসি, তাহলে সেখানে আপনার কথা থেকে কিন্তু খুব সুন্দরভাবে উঠে এসেছে যে একজন যিনি অফিসের যিনি কর্তা, তার বুঝতে হবে যে তার সুস্বাস্থ্যের উপরেই, তার কর্মচারীদের সুস্বাস্থ্যের উপরে তার ওভারঅল প্রোডাক্টিভিটি নির্ভর করছে। তাহলে কি দায়িত্বটা কি অফিস যিনি হেড বা যিনি একটা কোম্পানি চালান তার উপর অনেকখানি বর্তায় যে তিনিও আসলে এর অংশ হয়ে যাবেন এবং এই পরিবেশটা নিশ্চিত করার ক্ষেত্রে কাজ করবেন? আমি মনে করি ডেফিনেটলি যারা নিয়োগকর্তা বা অফিস চালাচ্ছেন বা যারা একটা প্রতিষ্ঠান চালাচ্ছেন তাদের একটা বিরাট ভূমিকা আছে পলিসি মেকিং এর ব্যাপারটা নিয়ে। আমার কর্মক্ষেত্র যদি আমি সুস্থ থাকি আমার লাভটা বেশি পাবো, এই চিন্তা ভাবনা কিন্তু আগাইতে হবে। এবং সেটার জন্য খুব বেশি খরচ পড়বে তা কিন্তু না। সেটাই একটা হইতে পারে, আমি উদাহরণ দিই, যেটা হলো আমার অফিসটাকে একটু স্পেস অফিস করলাম, সবাই কাজ করছে, এক জায়গায় কাজ করছি, আমি একটা কর্নার ঠিক করলাম, হেলথ কর্নার বলতে পারি সেটাকে, সেখানে আমার সুস্বাস্থ্য খাবার থাকবে। আমি আমার অফিসে কিন্তু আমার খাবার ব্যবস্থা করতে পারি। একজন কর্মচারী যা আপনি অফিস আওয়ারের সময় লাঞ্চ আওয়ার শুরু হয়েছে, উনি বাড়ি গেলেন, উনি 1 থেকে 2 ঘন্টা সময় ব্যয় করছেন, আমি যে খাবারটা আমি ওখানে কি সাপ্লাই দিতে পারি, এই সময় তো বেঁচে গেল, আমি প্রোডাক্টিভ লাইফটা এখানে আসতেছে। আর সুস্বাস্থ্য খাবার ক্যান্টিন বা রিডিউস প্রাইসে আমি সাবসিডি প্রাইসে আমি খাবার সাপ্লাই করতে পারি। ওইখানে একটা কফি কর্নার থাকলো, একটা চায়ের কর্নার থাকলো,
অবশ্যই চিনি মুক্ত থাকতে হয় সেটা। জি। আমি বুঝতে পারছি উনি কাজ করছেন, 1 ঘন্টা কাজ করছেন, ঠিক আছে আমি একটু পানি খাই আসি। পানিটা নিয়ে আসতাম, আমি পিয়নকে বললাম না তুমি আমাকে পানি নিয়ে আসো, আমি নিজে গিয়ে নিজে গিয়ে খেয়ে আসলাম, জি। আমি নিজে গিয়ে কফিটা নিয়ে আসলাম, আমার কিছুটা আমার অ্যাক্টিভিটি হলো, তাই না কথাটা। আমি দরকার লাগে আমার ভবিষ্যতে যারা আমার পাশে যারা আছেন, কর্মকর্তা যারা আছেন তাদের কথা বলতে পারি, আমার মানসিকভাবে একটু স্ট্রেসটা রিলিভ হলো। বিভিন্নভাবে কিন্তু আমার এই পরিষ্কৃত করছে। আমি ধরে নিয়ে আমি কাজ করতে আমি সময় পাচ্ছি না, আমি সারাক্ষণ থাকছি, ব্যস্ত থাকছি, মিটিং বিভিন্ন কাজ থাকছি, আমার ফিজিক্যাল অ্যাক্টিভিটি হচ্ছে না, আমি এটা কর্নার ঠিক করতে পারি। সিম্পল একটা ট্রেডমিল মেশিন, রানার মেশিন রেখে দিলাম, ওইখানে আমি রেগুলারলি আমার পর্যায়ক্রমে সবাই একসাথে না গিয়ে আমি টাইম ঠিক করে নিলাম, আমার টাইমে আমি আধা ঘন্টা এমনি একটা ফিজিক্যাল অ্যাক্টিভিটি করে নেব। মেন্টাল স্ট্রেস কমার জন্য আমি একটা টিভি রাখলাম, একটা গানের ব্যবস্থা রাখলাম, পেপার রাখলাম, ম্যাগাজিন রাখলাম, প্রথম বসে পড়ে নিলাম, তাহলে কিন্তু মেন্টাল স্ট্রেস কমে গেলে কিন্তু আমার কাজের প্রোডাক্টিভ কিন্তু অনেক বাড়বে। আমাকে এইভাবে কিন্তু আমাকে আগাইতে হবে, তাহলে কিন্তু আমার হবে। আমি প্রতি বছর আমি 1 বছর 2 বার মন্তব্যকে হেলথ চেকআপের ব্যবস্থা করতে পারি। আমি এখানে কিছু তো না, ব্লাড প্রেশার মাপবেন, ব্লাড মেশিন থাকলো, সুগার মাপার মেশিন থাকলো, একটা ওয়েট মেশিন থাকলো, আমি প্রতি 6 মাস পর পর আমি আমার কোচে দেখে আমি একটা রেগুলার চেকআপে রাখলাম যে কার ডায়াবেটিস আসলো কি না, কার প্রেশার হাই হলো কি না, তাহলে আমার স্বাস্থ্যটা পার্টটা কিন্তু এখানে আসলো। আমি অ্যাওয়ারনেস প্রোগ্রাম করতে পারি, স্বাস্থ্য ভালো থাকার জন্য আমি কি করতে পারি, বছরে 1 বার করে আমি একটা মিটিং করতে পারি, আমার সবাইকে একটু জানানোর জন্য একটা উদ্যোগ নিউট্রিশনকে নিয়ে আসতে পারি, বিভিন্ন এক্সপার্ট নিয়ে আসি, অ্যাওয়ার্ড করলাম যে আমাকে স্বাস্থ্য রাখতে গেলে আমাকে এই করতে হবে। তো দেয়ার লটস অফ ওয়েজ আর দেয়ার, এটা আমি কালো লাগাইতে পারি, এতে কিন্তু খরচ কিন্তু একটু বেশি পড়বে না। কিন্তু আমি একটা মাইন্ডসেট, একটা কালচারাল বিষয়, এটা কিন্তু খরচ অত বেশি না, কিন্তু এটা নিয়ে কিন্তু আমি আই ক্যান গেট থাউজেন্ডস আমার বেনিফিট আমি সেটা। অনেক ধন্যবাদ। এটা আসলে আমাদের চিন্তার জগতে একটা ইতিবাচক পরিবর্তন হলে কিন্তু এটার চমৎকার একটা বেনিফিট পেতে পারে যারা অ্যানুয়াল চেকআপ একটা ব্যাপার আছে। আমি অ্যাকাউন্ট এসিআর সিস্টেম আছে, তো আমি আমার প্রমোশন আসতে গেলে আমার অ্যানুয়াল চেকআপ আমি রাখলাম, স্ক্রিনিং প্রোগ্রাম রাখলাম, সেটাও কিন্তু আমার পার্ট অফ দ্য হেলথ সুরক্ষার ভিতরে হতে পারে। ডক্টর নাজমা আক্তার, এই যে প্রতিষ্ঠান একটা দায়িত্ব নেবে, কিন্তু ব্যক্তির ক্ষেত্রে তার নিজের স্বাস্থ্যের সম্বন্ধে সচেতন থাকাও একটা বিরাট গুরুত্বপূর্ণ বিষয়। আমরা কাদেরকে সাধারণত একটু বলতে পারি যে হ্যাঁ এরা একটু বেশি ঝুঁকিপূর্ণ? যেমন আমি যদি ব্যক্তিগতভাবে চিন্তা করি, আমি যেখানেই কাজ করছি না কেন, আমার ব্যক্তিগত সচেতনতাটা কী, আমার ঝুঁকি কী, এবং আমার অন্যদের তুলনায় আমার একটু রিস্ক বেশি আছে কিনা, এই বিষয়টা কিভাবে আমরা বুঝবো? ধন্যবাদ। ঝুঁকির দিকগুলো যদি আমরা বলি, তাহলে আমাদের কিছু শরীরের কিছু লক্ষণ অথবা কিছু গঠনগত চেঞ্জই কিন্তু আমাকে ডিরেকশন দিয়ে দিবে। যেমন অনেক রোগীরাই আসে যে ম্যাডাম আমার ওজন বেড়ে যাচ্ছে, আমি অফিস ওয়ার্ক করি, সকালে 8টায় যাই, রাতে আমি 11টা 12টায় বাসায় ফিরি, আমার ওজন বেড়ে যাচ্ছে। এটা কিন্তু একটা সচেতনতা। হ্যাঁ, উনি ডায়াবেটিস চেকআপ না, উনি জানতে আসছেন যে ওনার মাথায় কিন্তু আছে যে ওজন বাড়লে আমার কিন্তু অনেক হেলথ রিস্কের প্রবণতা কিন্তু ঝুঁকি কিন্তু বেড়ে যাচ্ছে। তাহলে আমরা যদি একটু মোটা দাগে বলি, পারিবারিক ইতিহাস আছে ডায়াবেটিসের, এনারা কিন্তু স্ক্রিনিং করবেন রেগুলার। ওজন বেড়ে যাচ্ছে, বিশেষ করে আমরা বলি যে ভুঁড়ি যেটা বলি, আমাদের অ্যাবডোমিনাল ওবেসিটি যেটা বসে থেকে কাজ করলে তাদের কিন্তু বেড়ে যাওয়ার বেড়ে যায়। হ্যাঁ, আমার মহিলাদের ক্ষেত্রে যাদের জেস্টেশনাল ডায়াবেটিস মেলাটাসের হিস্ট্রি ছিল, মানে গর্ভকালীন ডায়াবেটিস, হ্যাঁ, পরবর্তীতে হয়তো তার ডায়াবেটিসটি চলে গিয়েছে, কিন্তু তিনিও হয়তো বা সেডেন্টারি লাইফ মেনটেন করছেন, অথবা উনিও একটা অফিসে জব করছেন, যার ওয়েট বেড়ে যাচ্ছে, তিনিও কিন্তু ঝুঁকির মধ্যে আছেন। তো এরকম যার রক্তের হয়তো বা ব্লাড প্রেশার যার হাই, অলরেডি অন্যান্য কোমরবিডিটিসগুলো তার রয়ে গেছে, প্রেশার আছে, রক্তচাপটা বেশি, অথবা ইউরিক অ্যাসিডের লেভেল বেশি, অথবা তার রক্তে চর্বির পরিমাণের তারতম্য আছে। কেউ কিন্তু এসেই বলছে যে ম্যাডাম আমি একটা আলট্রাসাউন্ড করিয়েছিলাম, তো সেখানে আমাকে দেখাচ্ছে যে আমার লিভারে ফ্যাট জমে গিয়েছে। তো এই ধরনের রোগীদের ক্ষেত্রে কিন্তু ঝুঁকিগুলো বেশি। তবে স্যার যেগুলো বলছিলেন, আসলে আমরা মনে করি যে এই সুষম স্বাস্থ্য ব্যবস্থাটা বা এই নিয়মতান্ত্রিক জীবনটা মনে হয় একজন ডায়াবেটিসের রোগীর জন্য প্রযোজ্য। এই কথাটা কিন্তু ভুল। এটা থেকে আমাদেরকে আসলে সবাইকে বের হয়ে আসতে হবে। এটা আসলে সবার জন্যই প্রযোজ্য। এটাকে যদি আমরা আমাদের লাইফের পার্ট বানিয়ে ফেলি, এটাই যদি আমাদের স্টাইল হয়ে যায়, তাহলে কিন্তু আলাদা করে একজন ডায়াবেটিস রোগীকে নিয়ে কিন্তু চিন্তার কিন্তু প্রসঙ্গগুলো আর তখন থাকবে না, ডায়াবেটিস তখন হবেই না। হ্যাঁ, তো আমাদের টার্গেট আসলে হওয়া উচিত যে হেলথ কনসিয়াস বা হেলথ ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট আমাদের প্রত্যেকটা কর্মক্ষেত্রে। তিনি ঝুঁকিতে থাকুক
অথবা তার ডায়াবেটিস থাকুক, সবার জন্য আসলে হওয়া উচিত। বিশেষ করে যেখানে বাংলাদেশ কিন্তু ডায়াবেটিসের প্রবণতার দিক থেকে কিন্তু একটি দেশ যাদের ডায়াবেটিসের ঝুঁকি কিন্তু বেশি, বাংলাদেশের মানুষের উচ্চ ঝুঁকির একটি দেশ। তো সেখানে এই স্টেপ নেওয়ার কিন্তু আমাদের অলরেডি সময় হয়ে গিয়েছে যে আমাদের পারিপার্শ্বিক, আমাদের পরিবার থেকে শুরু করে আমাদের রাস্তাঘাট, আমাদের স্কুল কলেজ, আমাদের কর্মক্ষেত্র, সব জায়গাতে কিন্তু হেলথ কনসিয়াস হওয়ার ব্যাপারটি কিন্তু চলে আসছে। আমরা লিফটগুলো অ্যাভয়েড করতে পারি। হ্যাঁ, আমার ডায়াবেটিসের ঝুঁকি আছে, অথবা আমি ডায়াবেটিসের রোগী, অথবা আমার ডায়াবেটিস নেই, হ্যাঁ, আমি কিন্তু লিফট, হ্যাঁ, আমরা কিন্তু দেখি খুব আসলে খুব এইটা খুব কমন সিনারিও, একদম 20-25 জন দাঁড়িয়ে আছে, 10 জন নেমে গেলেন দোতলায়। সেটাই, এটা খুবই অদ্ভুত একটা এটা কিন্তু হয়, অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন, 10 জন নেমে গেলেন, দোতলায় নেমে গেলেন। তো আমরা এগুলোতে যদি আমরা অ্যাওয়ারনেস তৈরি করতে পারি, অথবা কিন্তু আমরা যেটা করতে পারি যে দোতলা 3তলা পর্যন্ত লিফটগুলোকে লক করে দিতে পারি, এখানে কিন্তু দোতলা পর্যন্ত চলতে পারে। তবে হ্যাঁ, ডিসেবলদের জন্য আলাদা একটা অ্যাসাইন করা একটা থাকতে পারে, তার পায়ে হাঁটুর ব্যথা থাকতে পারে, তার হয়তো বা সিঁড়ি বেয়ে ওঠানামা নিষেধ, তাদের জন্য কিন্তু অ্যাসাইন করা, এটা বাইরের দেশে কিন্তু আছে, অ্যাসাইন করা, মার্কিং করা থাকে যে এটা কাদের জন্য প্রযোজ্য। এই ব্যাপারগুলোতে কিন্তু একটা বড় জিনিস। খাওয়া দাওয়ার ব্যাপারে আমরা সত্যি কথা, আপনি, আমি, আমরা সবাই আমাদের এত লম্বা সময় যখন আমরা কাজ করি, কাজের সাথে খাওয়া দাওয়া, ব্রেক, এগুলো তো সংযুক্ত অবশ্যই। এত হেকটিক লাইফ, সবাইকে যে সকালবেলা আমরা একটা টিফিন সাথে নিয়ে বের হইতে পারি, এটা হয়তো হয় না। তো সেক্ষেত্রে যদি আমাদের ক্যান্টিনটি, সব জায়গা থেকে একটি খাওয়ার জায়গা থাকে, ক্যান্টিন থাকে, হয়তো বা আলাদা আলাদা করে থাকতে পারে, স্টুডেন্টদের জন্য আলাদা, কর্মচারীদের জন্য আলাদা, অফিসিয়াল স্টাফদের জন্য বিভিন্ন ভ্যারাইটিস থাকতে পারে, থাকুক, তাতে কোনো সমস্যা নাই। আমার কথা হলো এখানে যদি একটি সুষম খাদ্যের মেনু থাকে, বেশিরভাগ খাবারের বাইরে আমরা কি খাই, সিঙ্গারা, সমোচা, ভাজা টাজা, এই টাইপের জিনিস। ইভেন আমাদের কোনো অফিসিয়াল মিটিং হলেও কিন্তু সেখানে খাবার আসে কিন্তু চিকেন বিরিয়ানি বা এই টাইপের কার্বোহাইড্রেট প্রধানই খাবারগুলো বেশি আসে, চাইনিজ আসছে, হ্যাঁ, এগুলো বেশি আসে। তো এই ট্র্যাডিশনটা থেকে যদি আমরা বের হয়ে আসতে পারি, আমরা যদি প্ল্যাটারটাই এরকম সাজিয়ে দিই যে যেটা একটা হেলদি প্ল্যাটার, আমরা যেটা বলি যে একদম 4 ভাগ করে, অর্ধেক প্লেটই হবে হচ্ছে সবজি, ভেজিটেবলস, এবং 1/4 হবে হচ্ছে প্রোটিন, আর 1/4 হচ্ছে আপনার কার্বোহাইড্রেট। তার সাথে যদি এটা ডেজার্টের বদলে মিষ্টান্ন বাদ দিয়ে যদি আমরা একটা ফ্রুট সালাদ দিই, হ্যাঁ, আমরা যদি আমাদের ড্রিঙ্কসগুলোকে, আমরা যে কার্বোনেটেড ড্রিঙ্কস সেগুলো বাদ দিয়ে যদি কোনো একটা ফলের জুসও দিই, হ্যাঁ, এটা কিন্তু সবার জন্য কিন্তু খুব ভালো। তো এই জায়গাগুলোতে আমরা যদি শুরু করি, আসলে যে কোনো লম্বা রাস্তায় কিন্তু ফার্স্ট স্টেপ দিয়ে শুরু হয়। তো স্টেপ দেওয়ার জন্য কিন্তু আমাদের আসলে এখন একদম হাই টাইম। জি, সেটাই। এটা কিন্তু একেবারে দরজায় এসে সংকট ঘনীভূত হয়েছে, আমাদেরকে এখনই পদক্ষেপ নিতে হবে। যখন এরকম, আমরা তো সচেতন সবাই থাকার চেষ্টা করি, কিন্তু তারপরেও কারো না কারো ক্ষেত্রে একটা ঘটে যায়, তার অসুখটা হয়ে গেল। ডায়াবেটিস যখন হয়, বা কেউ যদি মনে করেন যে আমার কি ডায়াবেটিস হয়ে গেল, তখন কোন সময়টা আসলে ডাক্তারের পরামর্শ নেওয়াটা বেশি জরুরি? ধন্যবাদ আপনাকে। আমি আলুকে বলতে কিছুটা, যে কর্মক্ষেত্রে বলতে 3টা জিনিসকে বোঝাবে এখানে। একজন ডায়াবেটিস হয় নাই, হওয়ার ঝুঁকি আছে কিনা, জি, সেকেন্ড পর যারা অলরেডি হয়ে গেছে, যেটা পছন্দ করলেন আপনি, যে হয়ে গেছে, যেটা হয়ে অলরেডি আপনি ভুগছেন ডায়াবেটিস ঝুঁকিতে, লুকানো কিছু নাই। জি, আই হ্যাভ টু এক্সপ্রেস মাই সেলফ যে আমার ডায়াবেটিস আছে। তাহলে আমার সহকর্মী যারা আছেন তারা কিন্তু সচেতন থাকবেন যে ওনাকে যে কোনোভাবে আমার সাহায্য করতে হবে স্বাস্থ্য রক্ষার জন্য, একটা পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হলো যে সুরক্ষা রাখার জন্য, স্বাস্থ্য ঠিক রাখার জন্য আমাকে সুনিয়ন্ত্রণ রাখতে হবে ডায়াবেটিসটাকে। সুনিয়ন্ত্রণ রাখার জিনিস বুঝতে হবে আমার সুনিয়ন্ত্রণ বলতে কী বোঝায়, এটা ওনাকে এডুকেশন নিতে হবে যে আমার রোগ আমাকেই দায়িত্ব নিতে হবে। তো আমাকে জানতে হবে যে আমার সুস্বাস্থ্য রক্ষার জন্য, সুনিয়ন্ত্রণ রাখার জন্য কী কী পদ্ধতি আমাকে ফলো করতে হবে, সেটা উনি করতে হবে। খাদ্য ব্যাপারে কী পদ্ধতিতে ওনার থাকা উচিত, সুষম খাদ্য বলতে কী বোঝা, কীভাবে খেতে হবে, কয় বেলা খেতে হবে, একটা পয়েন্ট। কখন ফিজিক্যাল অ্যাক্টিভিটি করতে হবে জানতে হবে। মনিটরিংটা খুব ইম্পর্টেন্ট, ব্লাড সুগার মনিটরিংটা খুব ইম্পর্টেন্ট। উনি হয়তো ব্লাড সুগার আমার 4 বারকে 5 মাপতে হবে, এটা নিয়ম আইডিয়াল, উনি মাপছেন না, আমার কলিগ কী ভাববে আমাকে, এটাকে সবাইকে সাহায্য করতে হবে। দরকার আমি একটা গ্লুকোমিটার রাখতে পারি আমার অফিসে, অথবা আমার যে হেলথ কর্নার আছে আমি গ্লুকোমিটার রাখতে পারি। তো সুনিয়ন্ত্রণ রাখতে গেলে আমার এগুলো জানতে হবে। তার সাথে ওষুধ যে ডাক্তাররা দেন সেটা ফলো করতে হবে। এখন আমি যখন দেখবো আমার সুনিয়ন্ত্রণ নাই, তখন অবশ্যই আমাকে ডাক্তারের সাথে যেতে হবে। আমার একটা কমপ্লিকেশন মনে হতে পারে, নিয়ম হলো কি প্রতি 3 মাস পর পর আমার ফিজিশিয়ানে যাওয়া, এবং ফিজিশিয়ানের কাজ কি, সুনিয়ন্ত্রণ আছে কিনা সেটা দেখা। রোগীও আমাকে ফিডব্যাক দিবেন আমি সুনিয়ন্ত্রণ নাই, এই জায়গাতে আমার সুগার হাই আছে, হোয়াট আই হ্যাভ টু ডু। ফিজিশিয়ান সেভাবে আপনাকে সাহায্য করবে। আমি যদি আমি মনিটর না করি বাসায়, অবশ্যই না করি,
তা আমি কী করে বুঝবো আমার কোন জায়গাতে সুগার বেশি আছে? সেটাই। আমার এটা কিন্তু রোগীরও দায়িত্ব, আমাকে বা ফিজিশিয়ানকে বলা যে আমার এই জায়গাতে আমার প্রবলেম হচ্ছে। সেটা আমি আলোচনা করে আমার ওষুধপত্রগুলি বিন্যাস করে দেবে। ওষুধ দিলাম, খাবার বড়ি আছে, ইনসুলিন তো আছে, যেটা দিই না কেন ডাক্তার সাহেব আমাকে পরামর্শ দিয়ে দিলেন। এটা যে আমাকে একই রকম রাখতে হবে তা তো না, সুগার হাই হইতে পারে, সুগার লো হইতে পারে, সেটাই। ইনসুলিন আমার ওষুধের কারণেও আমার হইতে পারে, অথবা আমার খাবার কারণে হইতে পারে। এগুলিকে বিশদভাবে আমি আলোচনা না করি জিনিসটার সাথে, তো আমি তা ঠিক রাখতে পারবো না। দরকার হলে আমাকে ডাক্তার দেখবে 3 মাস পর পর, 2 মাস পর পর, আমার তো প্রতিনিয়ত আমার সুনিয়ন্ত্রণ রাখতে হবে। সেক্ষেত্রে আমার জানতে হবে আমার ওষুধ পরিমাণ বিন্যাসটা, ইনসুলিন বিন্যাসটা কীভাবে করতে হবে, কীভাবে ওষুধ পরিমাণ কমাইতে হবে, কীভাবে বাড়াইতে হবে, এটা আমাকে পরামর্শ নিতে হবে। আর ডাক্তার যাইতে হবে আরেকটা কারণে, যে ডাক্তার কাছে না গেলে আপনি ডাক্তার কাজ কি সুনিয়ন্ত্রণ দেখা, আর ওনার আর্লি কোনো কমপ্লিকেশন হলো কিনা। যেমন কমপ্লিকেশন বলতে কী বোঝায়? কার্ডিয়াক কমপ্লিকেশন, হার্টের কমপ্লিকেশন, চোখে কমপ্লিকেশন, কিডনি কমপ্লিকেশন, নার্ভে কমপ্লিকেশন, এই তো ডায়াবেটিস রোগীদের খুব কমন একটা বিষয়। তো ডাক্তার কাছে যাইলে হবে কি, ফিজিশিয়ান আগের থেকে দেখবেন ওনার এগুলি আছে কিনা, রেগুলার চেক আপে থাকবেন, কিডনিটা দেখবেন, প্রস্তাবটা ইউরিন টেস্টে কোনোদিন আছে কিনা, হার্টটা ইসিজি দেখবেন, ব্লাড প্রেশারটা মাপবেন, পায়ের নার্ভটা ঠিক আছে কিনা, পায়ের সাপ্লাই ঠিক আছে কিনা, চোখটা ঠিক আছে কিনা, রেটিনার কিছু প্রবলেম আছে কিনা। এটা তো ডাক্তারের কাজ, এটা স্ক্রিনিং করা। আই ক্যান প্রিভেন্ট দ্য প্রগ্রেস, আই ক্যান স্লো দ্য প্রগ্রেস অফ দ্য কমপ্লিকেশন। এইগুলির কারণে কিন্তু আমাকে প্রতিনিয়ত ফিজিশিয়ান সাথে একটা নিজের মনিটরিং আর একটা ফিজিশিয়ান মনিটরিং, দুটা পার্ট কিন্তু একসঙ্গে চলতে থাকবে। সেটি ডায়াবেটিস ব্যবস্থাপনার একটা গুরুত্বপূর্ণ অংশ আসলে এখানে। একটা প্রসঙ্গ ডক্টর নাজমা আক্তার, যেটা আসলো কথা প্রসঙ্গে, যে একটা ওষুধ যখন দিচ্ছে ডাক্তার, অথবা একটা ব্যবস্থাপনা দিচ্ছে, খাবারের ক্ষেত্রে একটা কাস্টমাইজেশন দিচ্ছে যে আপনি এভাবে খাবারটা খাবেন, এই বিষয়গুলো তাহলে বোঝা যাচ্ছে যে আসলে প্রত্যেক ব্যক্তির জন্যই কিন্তু প্রায় আলাদা আলাদা। তো বলা হয়ে থাকে যে প্রায় যে ডায়াবেটিস আসলে একটা ইন্ডিভিজুয়াল জার্নি। তাহলে সেই জায়গাটায় আমাদের এই যে খুব, আমরা যদি এটাকে ইন্ডিভিজুয়ালাইজেশন বলি বা পার্সোনালাইজড যদি ব্যবস্থাপনা বলি, এটার ক্ষেত্রে আমাদের ব্যক্তি সচেতনতা এবং ব্যক্তি হিসেবে এটার সম্বন্ধে জানা এবং মানা, এই কাজগুলোর সমন্বয় করার ক্ষেত্রে আমাদের দেশের যারা আক্রান্ত আছেন তাদেরকে কি ধরনের পরামর্শ দেবেন? ধন্যবাদ। একদল রোগী আমাদের কাছে যখন আসেন ডায়াবেটিস নিয়ে, তাদের মধ্যে একটা অংশ থাকে যাদের আসলে ডায়াবেটিসটা কোনোভাবেই কন্ট্রোল হচ্ছে না, এবং সেটার পিছনে আপনি যদি পর্যালোচনা করেন, দেখা যাবে যে ওষুধের মাত্রার থেকেও, ওষুধের পরিমাণ, মাত্রা, এটা অ্যাডজাস্টমেন্টের থেকেও তার লাইফস্টাইলে কিন্তু একদম খুবই উলটপালটভাবে, বিশৃঙ্খলভাবে চলতেছে। এটাই হচ্ছে মেইন কারণ। তার মধ্যে তারা একটা প্রথম কারণ যেটা বলে যে, ম্যাডাম আপনি হাঁটতে বলেছেন, আমি হাঁটিনি। ডায়াবেটিসের চিকিৎসার কিন্তু একটা বড় অংশ হচ্ছে এক্সারসাইজ। রেগুলার আপনাকে একটা কায়িক পরিশ্রম বা আপনাকে এক্সারসাইজ করতে হবে। আমি কিভাবে হাঁটবো ম্যাডাম? আমার অফিস অমুক জায়গায়, আমাকে যাইতে হয় সকালবেলা 7টার সময়, আমি বের হয়ে যাই, বাসায় এসে পৌঁছাতে আমার 12টা বেজে যায়। আমি এত টায়ার্ড থাকি, আমার পক্ষে আর এক্সট্রা এক্সারসাইজ করার মতো কোনো স্কোপ বা কোনো স্পেস আমার নেই। তো এই জায়গাটাতে একটা ব্যাপার থাকে। খাওয়ার কথাটা বলছিলাম যে, আপনি আমাকে বলছেন আমাদের ডায়াবেটিসের রোগীদের আমরা সাধারণত পোর্শন অনুযায়ী তার টোটাল ক্যালোরিটিকে ভাগ করে 3টি বড় মিল এবং ছোট ছোট 3টি স্ন্যাক্সের কথা বলে থাকি। তো তিনি বলছেন, আমাদের যখন মিটিং থাকে, আমার দুপুরের আওয়ার ঠিক থাকে না, ফিক্স থাকে না, আমি রাতে এসে 12টার সময় খেয়ে ঘুমিয়ে যাচ্ছি, যেখানে আমরা আর্লি ডিনারের কথা সবসময় বলে থাকি। হ্যাঁ, এটা তো আসলে হেলদি একটা গুরুত্বপূর্ণ একটা অংশ যে আর্লি ডিনার করতে হবে। সকালবেলা আমার ব্রেকফাস্ট মিস, আমাকে ইনসুলিন দেওয়া আছে, অথবা আমার ইনসুলিনও মিস, যেহেতু আমি ব্রেকফাস্ট মিস করেছি। অফিসে গিয়ে তাড়াহুড়া করে হয়তো একটা কাজের মধ্যে চলে গেলে আমি ভুলে গিয়েছি যে আমার মাঝখানে যে একটা মিড মিল স্ন্যাক্স ছিল 11টা 12টার সময় সবাই খাই, হ্যাঁ, একটা স্ন্যাক্স, সেটাও কিন্তু আমি ভুলে যাচ্ছি, অথবা আমার সময় নেই। এটি একটি 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে, সবাই তো আসলে ক্যাপাবল না, অ্যাবিলিটির একটা ব্যাপার থাকে। হ্যাঁ, এখন সবাই কোনো রোগীর ক্ষেত্রে থাকে তার চিকিৎসাটা আসলে ইনসুলিন। সে বলছে যে, ম্যাডাম আমি একটা গার্মেন্টস ওয়ার্কার, আমার জন্য এই ইনসুলিনটা কস্টলি, 1 নাম্বার। 2 নাম্বার, এই ইনসুলিনটা আমি রাখবো কোথায়? আমি সুগারটা চেক করবো, সেটার কোনো ব্যবস্থা আমাদের এখানে নাই। তো এই ব্যাপারগুলো কিন্তু আরেকটি অংশ। তো এই সব দিক থেকে যদি বলি, তাহলে আমাদের আসলে ওই যে আবারও বলছি যে, আমার শুধু পার্সোনাল আমি প্রিভেনশন বা অ্যাওয়ার হলাম, তার বাইরেও কিন্তু আমাদের এই বাকি অংশটাকেও কিন্তু আমাকে সাপোর্টিভ হতে হবে। তাহলে আমি সাধারণত যেটা বলি যে, আপনি যদি সকালে বের হয়ে যান, তাহলে আপনি এমন জায়গায় গাড়ি থেকে নেমে যাবেন, একটা সার্টেন ডিস্টেন্স আপনি হেঁটে অফিসে চলে যান, অথবা ব্যাক করার সময় এমন একটা জায়গায় আপনি গাড়ি থেকে নেমে যান, সেখান থেকে আপনি হেঁটে বাড়িতে চলে আসুন।
অথবা আপনার যখন মাঝখানে আমাদের সবার একটা প্রেয়ার আওয়ারের একটা ব্রেক থাকে, break থাকে, একটা লাঞ্চ ব্রেক থাকে, ওই সময়টাতে আপনি সিঁড়ি দিয়ে একটু ওঠানামা করুন অথবা অফিসের চারপাশে একটু ঘুরে আসুন। সেটা ঠিক আছে, এগুলো কিন্তু করতে হবে। আর স্যার যেটা বলছিলেন, এটা করলে তো আসলে সবার ব্যাপারটাই সলভ হয়ে যায়। তো সব অফিসে সম্ভব কিনা, একটা কর্নার যদি থাকে, সেখানে যদি আমার একটা ট্রেডমিল থাকে, হ্যাঁ, সেখানে কিন্তু গিয়ে টুকটাক আমি একটু এক্সারসাইজ করে ফেলতে পারি যখন আমার ব্রেক আওয়ার। ঠিক আছে, এটা একটা। খাওয়ার ব্যাপারটাতেও আমরা সবসময় তাই বলি যে দরকার হলে আগের দিন রাতে প্যাক করে রাখেন। আপনার বাসায় তো আসলে সবার বাসায় ওয়াইফরা সাধারণত খাবার দাবার প্যাক করে দেয়, অথবা যদি কোনো হেল্পিং হ্যান্ড থাকে, সেটা আমি কিন্তু আমাদের অফিসে কিন্তু একটা ওভেন থাকে, আমি কিন্তু গরম করে আমার খাওয়াটা নিয়ে যেতে পারছি। সবাই বলে, ম্যাডাম আপনি বলছেন এভাবে খেতে ওভাবে খেতে, এই খাবারটা আমি কোথায় পাবো, আমি তো খাই অফিসে। তাহলে খাবারটা আগের থেকে থাকে, এই পরিকল্পনাটা তার থাকতে হবে। এটি তার সুস্বাস্থ্য রক্ষা করার একটা গুরুত্বপূর্ণ তার মানে ধাপ, আমার এটা অফিসে মানতে আমার হবে এই খাবার রাখার জন্য একটা রেফ্রিজারেটর থাকতে হবে, যেন আমার সমস্ত স্টাফরা এসে খাবারটা নষ্ট হয়ে যাবে। এটা ওভেন থাকতে হবে। এটা কিন্তু আবার আমার ওই অফিসের কর্মক্ষেত্রের একটা অংশ কিন্তু অংশ চলে গেল। ব্যবস্থাপনার অংশ, ঠিক আছে, আমার ফ্রিজে একটা আমার ইনসুলিন রাখার জায়গা থাকতে হবে, আমার একটা গ্লুকোসার যেটা বলছেন গ্লুকোমিটার থাকলো। এবং আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, যেটা যে ওষুধের কথা বললাম, আমরা আসলে এটা নিয়ে খুব ভুগছি। আমাদের দেশে এখনো হয়তো এই ইনফ্রাস্ট্রাকচারটা সেভাবে স্টাবলিশড হয় নাই। হেলথ ইন্স্যুরেন্স এইটা বাইরের দেশে কিন্তু আছে, হ্যাঁ, যে কিছু কিছু স্পেসিফিক ডিজিজ যেগুলো প্রেভেলেন্স রেট বেশি, যেগুলোতে হয়তো বা খরচ বেশি পড়ছে, এটা যদি একটি সেন্ট্রালি সরকারের তরফ থেকে যদি আমাদের এই ইন্স্যুরেন্সের ব্যাপারটি বা আমাদের অফিস থেকে যদি এই ব্যাপারগুলো করা হতো, যে তাকে কিছু সাহায্য বা কিছু ভর্তুকি দেওয়া, এটাতে কিন্তু রোগীরা দিন শেষে কিন্তু সবাই কিন্তু নিজের থেকে কিন্তু পরিবারকে প্রায়োরিটি দেয়। তো সেইখানে কিন্তু এই ওষুধের ব্যাপারগুলোতে কিন্তু তারা পিছিয়ে যাচ্ছে, অনেকে কিন্তু নিচ্ছে না। সেটাই। তো অনেক ধন্যবাদ ডাক্তার নাজমা আক্তার, ডাক্তার মোহাম্মদ ফারুক পাঠান। খুব গুরুত্বপূর্ণ একটা অংশ নিয়ে কিন্তু আজকে আমরা আলাপ করলাম ডায়াবেটিস প্রসঙ্গে। আপনাদের দুজনকে কৃতজ্ঞতা জানাচ্ছি সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। দর্শক, শেষ করছি সুরক্ষায় প্রতিদিনের আজকের আয়োজন। আমরা কথা বলছিলাম আমাদের কর্মক্ষেত্রে কি কি পরিবর্তন, কি কি পরিমার্জন আনলে আমরা ডায়াবেটিসের ঝুঁকি থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখতে পারবো, এবং যদি কারো ডায়াবেটিস হয়েই যায় তাহলে তিনি ব্যক্তিগত পর্যায়ে কি কি উদ্যোগ নেবেন, পরিবার এবং সমাজ কিভাবে তাকে সহযোগিতা করবে, এই প্রসঙ্গগুলোতে আশা করি সকলের সম্মিলিত উদ্যোগে আমরা ডায়াবেটিসের যে প্রাদুর্ভাব সেটিকে আরেকটু দূরে সরিয়ে রাখতে পারবো এবং সুস্থ জীবনযাপন করতে পারবো। এই আশাবাদ রেখে আজকের মতো শেষ করছি।